ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 222-এর 2 মার্কসের কোয়েশ্চেনগুলো লাইফ সায়েন্সে সলভ করতে চলেছি। তো যারা তোমরা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সবার প্রথমে অবশ্যই নিচে দেওয়া বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রোজ আমরা টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে আসছি মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য, যাতে রোজ আমাদের সাথে সাথে সলভ করে তুমিও এক্সামে 90+ মার্কস স্কোর করার মতো এলিজিবল হয়ে ওঠো এই কদিনের মধ্যেই। ওকে, এবং অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, নিচে কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে হাতে লিখে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার লিখে এনে ভিডিওগুলো বানাই। তো সেটা অ্যাকনলেজ করার জন্য একটা কমেন্ট তো করতেই পারো, একটা লাইক শেয়ার তো করতেই পারো, তাতে আমারও মনে হয় তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসি। ওকে, না হলে কিন্তু আমিও ইন্টারেস্ট হারিয়ে ফেলি, কম ভিউজ দেখলে, কম লাইক কমেন্টস দেখলে। ওকে, তখন ইচ্ছা করে না ভিডিও আনতে। তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, এক ব্যক্তি কাছের বস্তু স্পষ্ট দেখতে পেলেও দূরেরটি স্পষ্ট দেখতে পান না, তার এরকম সমস্যার কারণ এবং প্রতিকার লেখো। দেখো, প্রথমেই বলবে যে দূরের জিনিস স্পষ্ট দেখতে পান না মানে তার কি ধরনের রোগ হয়েছে, তার মায়োপিয়া রোগ হয়েছে, তার মায়োপিয়া হয়েছে। ঠিক আছে, মায়োপিয়ার কারণ কি? অক্ষিগোলকের ব্যাস অত্যাধিক বর্ধিত হওয়ার জন্য বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে, রেটিনার সামনে গঠিত হচ্ছে, রেটিনার সামনে গঠিত হচ্ছে, ফলে তিনি দূরের জিনিস অস্পষ্ট দেখতে পাচ্ছেন। প্রতিকার কি? এক্ষেত্রে প্রতিকার হচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হবে। ওকে, চলো সেকেন্ড কোয়েশ্চেনে যাচ্ছি। নিম্নলিখিত বিষয়গুলির উপরে ভিত্তি করে হরমোন এবং স্নায়ুতন্ত্রের পার্থক্য বলেছে। কি কি বিষয়? কাজের প্রকৃতি, কাজের গতি, ক্রিয়াস্থান এবং পরিণতি, এই চারটে বিষয়ের উপরে ভিত্তি করে পার্থক্য লিখতে হবে। দেখো কি কি আছে। প্রথমে কাজের প্রকৃতির উপরে নির্ভর করে হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধক আমাদের শরীরে, স্নায়ুতন্ত্র হচ্ছে ভৌত সমন্বয়কারী। কাজের গতি, হরমোন মন্থর গতিতে কাজ করে কিন্তু এর কাজ সুদূর প্রসারী, স্নায়ুতন্ত্র দ্রুত কাজ করে কিন্তু এর কাজ তাৎক্ষণিক। ক্রিয়াস্থান, হরমোন সাধারণত উৎসস্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে, আর স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, এটি সমগ্র দেহেই কার্যশীল, নিউরন এবং স্নায়ুর মাধ্যমে এটি সমগ্র দেহে ক্রিয়াশীল। পরিণতি দেখো যে হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, কিন্তু স্নায়ুতন্ত্রে এরকম কোনো গঠনগত বা কার্যগত পরিবর্তন হয় না। ওকে, চলো থার্ড কোয়েশ্চেনে যাচ্ছি। বলছে নিম্নলিখিত কাজগুলির সাথে যুক্ত হরমোনের নাম লিখতে বলেছে। কি কি আছে দেখো। প্রথমে বলছে রক্তে শর্করার পরিমাণ হ্রাস, সেটা কে করে? ইনসুলিন। হৃদস্পন্দন বৃদ্ধি করে কে? এটা করে থাকে আমাদের থাইরক্সিন। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে হচ্ছে জিব্বেরেলিন। ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে এলএইচ বা লিউটেনাইজিং হরমোন। ঠিক আছে, তো তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, এই লিউটেনাইজিং হরমোন ডিম্বাণু নিঃসরণে যেমন সাহায্য করে, তেমনি আরেকটি হরমোন আছে যেটি আমাদের ঋতুচক্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। ঠিক আছে, সেই হরমোনটির নাম কি? তোমাদের নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, মায়োটম পেশি কিভাবে মাছের গমনে সাহায্য করে লেখো। এই কোয়েশ্চেনটা, এই যে আমরা কয়েকটা টেস্ট পেপার সলভিং করলাম 2 মার্কসে, তার মধ্যে এই নিয়ে 4 বার এলো, তাহলে বুঝতে পারছো এবারের জন্য কিন্তু এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বলবে মায়োটম পেশি কাকে বলে। মায়োটম পেশি হচ্ছে মাছের মেরুদণ্ডের দুপাশে লেজের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত ভি আকৃতি যেসব অসংখ্য পেশি দেখা যায় তাদেরকে আমরা মায়োটম পেশি বলি। এবার এরা কিভাবে মাছকে জলে সাঁতার কাটতে সাহায্য করে? এই পেশিগুলির তরঙ্গায়িত সংকোচন দেখা যায় দেহের অগ্র থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হতে থাকে, ফলে মাছের মেরুদণ্ড দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হতে থাকে। পেশিগুলি যেদিকে সংকুচিত হয় দেহ সেই দিকেই বেঁকে যায় এবং ওই সময় বিপরীত দিকের পেশিগুলি প্রসারিত থাকে, ফলে মেরুদণ্ডের এভাবে পর্যায়ক্রমিক আন্দোলনের প্রভাবে মাছ ক্রমশ জল কেটে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক আছে, তো এইভাবে অ্যান্সারটা তোমাদের লিখতে হবে, স্ক্রিনশট তুলে নাও। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক লেখো। এই কোয়েশ্চেনটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, আগেও আমরা 2 মার্কসে দেখেছি। তো এটার জন্য এভাবে তোমরা অ্যান্সার করবে। প্রথমে লিখবে ক্রোমোজোম, তারপরে অ্যারো দিয়ে ডিএনএ, তারপর অ্যারো দিয়ে জিন, তারপরে লিখবে যে ক্রোমোজোম হলো নিউক্লিয় প্রোটিন অর্থাৎ হিস্টোন নন হিস্টোন প্রোটিন এবং ডিএনএ দ্বারা গঠিত ক্রোম্যাটিন জালিকার কুণ্ডলীকৃত গঠন। ঠিক আছে, ডিএনএর প্রোটিন সংশ্লেষকারী, অন্যদিকে ডিএনএর প্রোটিন সংশ্লেষকারী সংকেত বহনকারী অংশকে আবার আমরা জিন বলে থাকি। ঠিক আছে, সুতরাং ক্রোমোজোম, ডিএনএ এবং জিন অবশ্যই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, অবশ্যই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, দেখো
মানুষের বৃদ্ধিকালে বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে। দেখো প্রথমেই লিখবে যে বয়ঃসন্ধি দশা হচ্ছে কত বছর থেকে কত বছর পর্যন্ত, 12 থেকে 20 বছর পর্যন্ত, এটি মানুষের বিকাশের মুখ্য বৃদ্ধিকাল এটাকেই বলা হয়। কেন? কারণ এই সময় বালক বালিকাদের দেহে বিভিন্ন হরমোন, ঠিক আছে, স্টেরয়েড জাতীয় হরমোন, যেমন স্ত্রী দেহে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের ফলে মুখ্য এবং গৌণ যৌনাঙ্গগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়, মুখ্য গৌণ যৌন লক্ষণগুলি স্পষ্ট হয় এবং মানুষ প্রজননে সক্ষম হয়ে ওঠে। এছাড়াও এই সময় পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের সক্রিয়তার ফলে দেহের সর্বাঙ্গীন এবং সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এগুলোই হচ্ছে আমাদের এই দশার প্রধান লক্ষণ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, কোষ চক্রের নিয়ন্ত্রক হিসেবে চেক পয়েন্টের গুরুত্ব লেখো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই কোয়েশ্চেনটা বুঝবে এবং বোঝার পরে স্ক্রিনশট তুলে নেবে। দেখো এটা এইভাবে কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে হবে। কোষ চক্রে বিভিন্ন চেক পয়েন্ট রয়েছে, যেমন কি কি চেক পয়েন্ট হয়? G1S, G2M এবং স্পিন্ডেল অ্যাক্সেসরি চেক পয়েন্ট। ঠিক আছে, এই সমস্ত চেক পয়েন্টে বিভিন্ন রকমের সাইক্লিন এবং সিডিকে প্রোটিন কাজ করে, যারা দেখে যে আগের দশার কাজগুলি যতক্ষণ না সম্পন্ন হচ্ছে কোষটি যেন পরের দশায় না যেতে পারে। যেমন একটা উদাহরণ দিই, G1S যে চেক পয়েন্ট, সেখানে দেখা হয় যে G1 দশার কাজগুলি সম্পূর্ণ হয়েছে কিনা, তবেই কিন্তু এস দশায় কোষকে পাঠানো হয়। ঠিক আছে, G2M এ দেখা হয় G2 দশায় যা যা প্রোটিন তৈরির দরকার ছিল সেগুলো হয়েছে কিনা, তবেই কোষ কিন্তু এম দশায় যায়। আবার স্পিন্ডেল অ্যাসেম্বলি চেক পয়েন্টে দেখা হয় যে আমাদের যে অ্যানাফেজ দশা, অ্যানাফেজীয় চলন হবে, তার জন্য স্পিন্ডেল গুলো ঠিকঠাক ভাবে তৈরি হয়েছে কিনা, যদি তৈরি হয় তবেই কিন্তু মেটাফেজ থেকে অ্যানাফেজে কোষটা যাবে। ঠিক আছে, তো আগের দশার কাজগুলি সম্পন্ন না হলে পরের দশায় কোষকে যেতে বাধা দেওয়া হয়, যার ফলে কি হয়, যে কোনো ধরনের অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বাধাপ্রাপ্ত হয়, যা ক্যান্সার সৃষ্টিকারী ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হতেও কিন্তু বাধা দেয়। ওকে, তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু অ্যান্সারটা লিখতে হবে, এটার স্ক্রিনশট তুলে নাও। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো কোন দম্পতির তৃতীয় সন্তান পুত্র হবার সম্ভাবনা কত? তো এই কোয়েশ্চেন যদি তৃতীয় সন্তান না দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কন্যা বা পুত্র যাই এখানে দিক না কেন, অ্যান্সার সব ক্ষেত্রেই হবে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনের 50%। কেন? এইভাবে তোমরা প্রথমেই ক্রসটা দেখাবে যে কোনো দম্পতির তৃতীয় সন্তান পুত্র হবার সম্ভাবনা 50%। কেন? কারণ পুরুষ বা মহিলা, এখানে শুধু গ্যামেট দিয়ে দেখিয়েছি, পুরুষের ক্ষেত্রে XY, মহিলার ক্ষেত্রে XX, ঠিক আছে, সেক্স ক্রোমোজোম দিয়ে দেখিয়েছি, তাহলে গ্যামেট এখান থেকে XY, পুরুষের থেকে মহিলার থেকে X। তো আমরা যদি F1 জেনারেশনের ক্রস করি তাহলে দেখবো 50% মেয়ে হচ্ছে, 50% ছেলে হচ্ছে, 1:1 অনুপাতে হচ্ছে। তো ছেলে হবার সম্ভাবনা যে কোনো সন্তানের ক্ষেত্রেই, যে কোনো দম্পতির যে কোনো যত সংখ্যকে গর্ভধারণ হোক না কেন, যে কোনো গর্ভধারণেই পুত্র বা কন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু 50-50 থাকে। তো তোমরা এভাবে XY দিয়েও লিখতে পারো, অথবা এরকম পুরো ক্রোমোজোমের চার্ট দিয়েও করতে পারো, অর্থাৎ 46টা ক্রোমোজোম দিয়ে মানুষের ক্ষেত্রে 44A প্লাস XY, বাবার ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে 44A প্লাস XX, গ্যামেট সেক্ষেত্রে হবে 22A প্লাস X আর 22A প্লাস Y, বাবার থেকে পাওয়া পুংগ্যামেট, আর স্ত্রী গ্যামেট তো একটাই হবে ডিম্বাণুতে, 22A প্লাস X। ঠিক আছে, তারপরে ক্রস করবে 50% কন্যা, 50% পুত্র, 1:1। ওকে, তো যে কোনোটাই কিন্তু করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে, একজন বর্ণান্ধ বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষের পুত্র সন্তান বর্ণান্ধ হবার সম্ভাবনা কত? ঠিক আছে, তো দেখো তাহলে এখানে তোমাদের ক্রসটা করতে হবে। বলেছে যে মহিলা হচ্ছে বর্ণান্ধতার বাহক, ঠিক আছে, বাহক মহিলা, তাহলে মহিলার জিনোটাইপ কি হবে? X ক্যাপিটাল C, X স্মল c, যেখানে লিখে নেবে পাশে X ক্যাপিটাল C স্বাভাবিক অ্যালিল যুক্ত X ক্রোমোজোম, স্বাভাবিক অ্যালিল যুক্ত X ক্রোমোজোম লিখবে এখানে কথাটা পুরোটা, আর X স্মল c হচ্ছে বর্ণান্ধতার মিউটেটেড অ্যালিল যুক্ত X ক্রোমোজোম। ঠিক আছে, X ক্রোমোজোম কথাটা অ্যাড করে নেবে এখানে। তাহলে স্বাভাবিক পুরুষ বলেছে, তার কি হবে জিনোটাইপ? X ক্যাপিটাল CY হবে। গ্যামেট কি কি পাবো মহিলার থেকে? X ক্যাপিটাল C গ্যামেট পাবো একটা, X স্মল c গ্যামেট পাবো। পুরুষের থেকে X ক্যাপিটাল C গ্যামেট পাবো একটা, আর একটা Y গ্যামেট পাবো। ঠিক আছে, তাহলে এবারে যদি আমরা ক্রস করি, এই X ক্যাপিটাল C এর সাথে এই X ক্যাপিটাল C এর ক্রস হলে X ক্যাপিটাল C যে হচ্ছে স্বাভাবিক কন্যা, এই X ক্যাপিটাল C এর সাথে এই Y এর যখন ক্রস আসছে দুটো একসাথে, X ক্যাপিটাল CY মানে এটা স্বাভাবিক পুত্র। X স্মল c এর সাথে X ক্যাপিটাল C গেলে X ক্যাপিটাল C X স্মল c মানে এটা বাহক কন্যা। আবার X স্মল c এর সাথে Y যদি যায় তাহলে X স্মল c Y, তাহলে এইটা হচ্ছে বর্ণান্ধ পুত্র। কারণ আমরা জানি বর্ণান্ধতার যে
জিন সেটা হচ্ছে অটোজোমাল এক্স ক্রোমোজোমাল প্রচ্ছন্ন জিন, ঠিক আছে। তো এ হচ্ছে বর্ণান্ধ পুত্র। তাহলে দেখো দুটি পুত্র হচ্ছে, দুটি পুত্রের মধ্যে একজন স্বাভাবিক একজন বর্ণান্ধ, তাহলে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? অবশ্যই পুত্রদের ক্ষেত্রে বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, কারণ স্বাভাবিক পুত্র ইজ টু বর্ণান্ধ পুত্রর রেশিও হচ্ছে 1:1, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে শঙ্কর মটর গাছের বিশেষত্ব কি? তো শঙ্কর মটর গাছের বিশেষত্ব হচ্ছে যে এখানে সবসময় প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, এবং এটা মেন্ডেলের প্রকটতার সূত্র থেকে আমরা জানি, ঠিক আছে। তো শঙ্কর মটর গাছের ক্ষেত্রে কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটি বিপরীতধর্মী অ্যালিল দেখা যায় সবসময়, সেজন্যই আমরা শঙ্কর বলি, ঠিক আছে। যেমন শঙ্কর লম্বা মটর গাছ হলে সেখানে আমরা লম্বা বা প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী ক্যাপিটাল টি অ্যালিলও যেমন পাবো, আবার খর্ব বা প্রচ্ছন্ন উচ্চতার বৈশিষ্ট্যের জন্য দায়ী স্মল টি অ্যালিলও পাবো। কিন্তু দেখা যায় যে মেন্ডেলের প্রকটতার সূত্র অনুযায়ী শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যের অ্যালিলই তার ফিনোটাইপের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, তাই ফিনোটিপিক্যালি গাছটা সবসময় প্রকট বৈশিষ্ট্যযুক্ত বা লম্বা হবে উচ্চতায়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে জীবের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলারুডের পরীক্ষায় ব্যবহৃত উপাদান গ্যাসগুলির নাম এবং অনুপাত লেখো। নাম লিখবে, 3 ধরনের গ্যাস এখানে ব্যবহৃত হয়েছিল, অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন, এবং তাদের অনুপাত কত ছিল? তাদের অনুপাত ছিল 2:1, ঠিক আছে। তাদের সংকেত, রাসায়নিক সংকেত দিয়ে দেবে। এছাড়া আর একটা শর্ট নোটের মতো লিখতে পারো যে এছাড়াও এখানে জলীয় বাষ্প কিন্তু ব্যবহৃত হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 12, ফণিমনসা গাছের মরু অভিযোজনগত দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথমত লিখবে যে বাষ্প মোচন রোধের জন্য ফণিমনসার যে পাতা সেটি কাঁটায় রূপান্তরিত হয়েছিল, এবং সেকেন্ড হচ্ছে মরুভূমির ঊষর পরিবেশে জল সঞ্চয় করে রাখার জন্য কাণ্ড রসালো চ্যাপ্টা স্থূল পাতা বা পর্ণকাণ্ড বা ফাইলোক্লাইডে পরিণত হয়েছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোয়েশ্চেন বলছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, একটি বনাঞ্চলে অবস্থিত একটি মাত্র জলাশয়কে কেন্দ্র করে সেখানকার প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে তা লেখো। তো দেখো যেহেতু জলাশয় একটি, তো সেখানে যেমন শিকারী প্রাণীও জল খেতে আসবে, তেমন তার যে শিকার সেও জল খেতে আসবে, অর্থাৎ খাদ্য খাদক উভয়ই জল খেতে আসবে। যেমন ধরে নি খাদ্য যদি হরিণ হয়, খাদক হচ্ছে বাঘ, তো উভয়ই যদি জল খেতে আসে একই সাথে, তাহলে তাদের মধ্যে আন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা যাবে, কারণ শিকারী প্রাণীটি বাঘ হরিণ শিকারের জন্য সংগ্রাম করবে সেখানে, ঠিক আছে। তো আন্তঃপ্রজাতি সংগ্রাম হবে। আবার জলাশয় যেহেতু একটি, তাই কোন রকম পরিবেশগত কারণে বা প্রাকৃতিক কারণে, ধরো খরা হয়ে গেল, ঠিক আছে, জল যদি শুকিয়ে যায় তাহলে ওই জঙ্গলের সব প্রাণীরাই কিন্তু সেখানে জল খেতে না পেয়ে মারা যাবে। আর যারা এই প্রতিকূল পরিবেশ কাটাতে অন্যত্র স্থানান্তর হওয়ার চেষ্টা করবে, তাদেরও কিন্তু পরিবেশের সাথে সংগ্রামে লিপ্ত হতে হবে, ঠিক আছে। তাহলে এই রকম সংগ্রাম আমরা দেখতে পাবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 14, ইলিশ মাছের বিপন্নতার কারণ এবং তার একটি প্রতিকার লেখো। দেখো ইলিশ মাছের বিপন্নতার প্রধান কারণ হচ্ছে যে খোকা ইলিশ যেগুলি হয়, অর্থাৎ বাচ্চা ইলিশ মাছ, ইম্যাচিওর ইলিশ মাছ, সেগুলি যেহেতু সুস্বাদু এবং অর্থনৈতিকভাবে লাভজনক, তাই খোকা ইলিশ মাছকে কিন্তু বড় হবার আগেই নদীর থেকে জাল ফেলে তুলে নেওয়া হয়। ফলে প্রজননের বয়সে পৌঁছানোর আগেই তাদের কিন্তু জাল ফেলে তুলে নেওয়া হয়, ফলে তারা প্রজনন করতে পারে না, ফলে ইলিশের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পেতে থাকছে। এর প্রতিকার কি? এর প্রতিকার হিসেবে খোকা ইলিশ ধরা আইন করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া প্রয়োজন, ঠিক আছে। একমাত্র বড় ইলিশই ধরা যাবে, খোকা ইলিশ ধরা যাবে না, এবং সাধারণ মানুষকে খোকা ইলিশের বাস্তুতান্ত্রিক প্রয়োজনীয়তার ব্যাপারেও সচেতন করে তুলতে হবে, তবেই কিন্তু সাধারণ মানুষও আইনকে মানবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব লেখো। দেখো গ্রিন হাউস গ্যাসের ফলে কি হয়? বিশ্ব উষ্ণায়ন। এসপিএম এর ফলে বায়ু দূষণ। কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহারের ফলে আমরা দেখতে পাই ইউট্রোফিকেশন হয়, এর থেকে যে ফসফেট সিলিকেট বেরোয় সেগুলি অতি পৌষ্টিকতা ঘটায় এবং ইউট্রোফিকেশন ঘটায়। অভঙ্গুর রাসায়নিক কীটনাশক এগুলি জীব বিবর্ধন ঘটিয়ে থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নাইট্রোজেন সংবন্ধনে স্বাধীনজীবী এবং মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। তো এখানে উদাহরণ দিয়ে তোমাদেরকে বলতে হবে যে মাটিতে যেসব স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যেমন ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার থাকে, এরা সরাসরি বায়বীয় নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রূপে তাদের দেহকোষে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করতে পারে, এবং পরে যখন এদের মৃত্যু ঘটে এই নাইট্রোজেনই কিন্তু মাটিতে মিশে যায় এবং মাটিকে উর্বর করে তোলে। অন্যদিকে রাইজোবিয়াম নামক মিথজীবী ব্যাকটেরিয়া যারা, তারা সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদের মধ্যে বসবাস করে এবং সেখানে লেগ হিমোগ্লোবিনের সাহায্যে তারা নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে এবং সেই
যে নাইট্রোজেনকে অ্যামোনিয়া রূপে পরিণত করে সেই পুষ্টি দ্রব্য কিন্তু গাছকে সরবরাহ করে তারা, ঠিক আছে। তো এই হচ্ছে দুটি তাদের কাজ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ভূমিকা তাদের। লাস্ট কোয়েশ্চেন, মানব সভ্যতার বিকাশে নিচের দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। এক হচ্ছে কৃষিক্ষেত্র, দুই হচ্ছে ঔষধ শিল্প। দেখো কৃষিক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ধরনের শাক সবজি শস্য ফল মূল, ঠিক আছে, ইত্যাদি জীববৈচিত্র্যেরই ফসল, ঠিক আছে। এই সমস্ত কিছুতেই উদ্ভিজ্জ পদার্থে কিন্তু সালোক সংশ্লেষ করে সূর্যের শক্তিকে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ করে রাখা হয়, যা শাকাহারী প্রাণীরা গ্রহণ করে এবং মানুষও গ্রহণ করে। আবার এই শাকাহারী প্রাণীদেরকে মানুষ যেহেতু অমনিভোর, তাই মানুষ আবার খেয়ে ক্ষুধা নিবারণ করে। তো কৃষিক্ষেত্রে এইভাবেই কিন্তু এর উল্লেখযোগ্যতা রয়েছে। এবং ঔষধ শিল্পে দেখা যায় যে মানুষের রোগ নিরাময়ে ব্যবহৃত বিভিন্ন ঔষধ এই উদ্ভিদ থেকে বা প্রাণীদের থেকে পাওয়া যায়, যেমন বিভিন্ন উদ্ভিজ্জ উপক্ষার ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, যেমন সর্পগন্ধার মূল থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়। এছাড়া প্রাণীদের থেকে প্রাপ্ত যেমন সাপের বিষ থেকে প্রাপ্ত ল্যাকেসিস হোমিওপ্যাথিক ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো যে কোনো দুটো উদাহরণ দিয়ে এখানে লিখবে তোমরা। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 222-এর 2 মার্কসের সমস্ত কোয়েশ্চেন। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। একটি কোয়েশ্চেন করেছি ভিডিওর মধ্যে, সেটার সঠিক উত্তর যারা দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো রোজ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।